পক্ষ থেকে জাতির সামনে আমাদের এই প্রত্যাশার কথা, আকাঙ্ক্ষার কথা আমরা আগে বহুবার বলেছি। আমাদের প্রিয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব গণমাধ্যমে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্যেও আমার সংগঠন এর এই দৃষ্টিভঙ্গির কথা পরিষ্কার করে আমরা তুলে ধরেছি। সেটা হচ্ছে যে আমরা জাতীয় নির্বাচন নিশ্চয়ই চাইব, কিন্তু রাজনৈতিক ময়দানে এটা নিয়ে কিছুটা ছোটোখাটো হলেও একটা বিতর্ক লক্ষণীয়। কেউ কেউ বলছেন যে যত দ্রুত সম্ভব, বেশি সংস্কারের প্রয়োজন নেই। কেউ বলছেন যে সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন দেওয়া দরকার, তাতে যতটুকু সময় লাগে। এই দুইটা প্রান্তিক জায়গায় আছে। আমরা জামাত ইসলামী মধ্যম পন্থায় মাঝামাঝি আমরা একটা কথা বলেছি, সেটা হলো যে এদেশের মানুষ জানে এবং জনগণ জানে, আপনারাও জানেন যে আমরা 14, 18, 24 3 সালে আমরা কোনো ভোট দিতে পারিনি। ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে দিতে রওনা হয়েছে, মাঝপথে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ বাধা দিয়েছে, বলে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। এই তো 3 বছরের ভোট। তো আগামী এত রক্ত, 2000 ছেলেরা আমাদের জীবন দিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় 40,000 লোক আহত হয়েছে। এত ত্যাগ, এর আগের 15 বছর সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে আন্দোলন করেছে, হাজার হাজার লোক কারাবরণ করেছে, গ্রেফতার হয়েছে। আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। সবই কিন্তু এই ফ্যাসিবাদের মোকাবেলা আন্দোলনের কারণে এটা হয়েছে। ফলে এত ত্যাগ, জাতির এত রক্তদান যদি আবার সেই 14, 18, 24-এর মতো এরকম একটা ফ্রড ইলেকশনে, যেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে না, সেই নির্বাচন তো আমরা চাইব না। এই জন্য আমরা মধ্যম পন্থায় বলেছি যে কমপক্ষে একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য রাষ্ট্রযন্ত্রের যে অর্গানগুলোর মিনিমাম রিফর্ম প্রয়োজন, সংস্কার প্রয়োজন, সেটা রিফর্ম করতে হবে। এখন অনেকে বলছেন যে রাষ্ট্রযন্ত্র তো অনেকগুলো অর্গান আছে, সবগুলো কিন্তু করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইজ হয়েছে। গ্রামে বলে না যে সর্ব অঙ্গে ঘা, ওষুধ লাগাবো কোথা। তো রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে, পচে গেছে এই 18 বছরে। তো এইটা লং টাইম, ইট উইল টেক টাইম। আপনি লম্বা সময় ধরে সংস্কার করতে গেলে, উনি এসছেন অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের ইচ্ছায় উনি এসছেন, উনি ইচ্ছা করে এখানে আসেন নাই। ওনার দায়িত্ব হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। পার্লামেন্টারি ডেমোক্রেসি আমাদের দেশে আছে, যারা নির্বাচিত হবে তারা দেশ পরিচালনা করবে। ফলে লং টাইম তিনি দেশ চালাবেন, এই শাসনের দায়িত্ব নিয়ে তিনি আসেননি। সেই কারণে আমরা বলেছি যে সমস্ত রাষ্ট্রযন্ত্রের সংস্কার ওনার পক্ষে সম্ভব নয়, তাহলে অনেক সময় লাগবে। মিনিমাম আপনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম প্রয়োজন, ইলেকশন কমিশনের রিফর্ম প্রয়োজন, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন, জুডিশিয়ারির কিছু রিফর্ম প্রয়োজন আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম প্রয়োজন আছে। মিনিমাম 5-7টা প্রতিষ্ঠানের সেক্টর রিফর্ম করার পরে তখন একটা পরিবেশ তৈরি হবে। আর আপনারাও নিশ্চয়ই মেনে নেবেন যে এখনও কিন্তু 3 মাস, 3.5 মাস অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলেও আওয়ামী ফ্যাসিবাদের দোসর যারা ওই সময় যারা নিয়োগপ্রাপ্ত ডেপুটেড ছিল, একেবারে এসআই, ওসি, ডিসি, এসপি, সচিব, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আমলা আছেন, তাদের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনও কিন্তু বসে আছে। তো এদের রাখা অবস্থায় আপনি ওই ইলেকশনে আবার যাবেন, তো আবার তো 14, 18, 24-এর মতো দৃশ্য দেখতে হবে। তো এত রক্তদানের পরে আমরা আমাদের এই আন্দোলনকে ব্যর্থ হতে দিতে পারি না। এজন্য আমরা বলছি সব দরকার নাই, আপনি মিনিমাম এই কয়েকটা সংস্কার করে যখন জাতি বুঝতে পারবে যে না, এখন প্রশাসন, ওসি, ডিসি, এসপি, ইলেকশন কমিশন, ইউনো সবাই এখন নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে বা হতে পারবে, এখন আর জুই ঝামেলা নাই, সেই চাঁদাবাজি, মস্তানি, ব্যালট কাটা, ডাকাতি, এই পরিবেশ নাই, জনগণ তখন ভোটের জন্য প্রস্তুত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সেটা কত সময়? সেই সময়টা খুব বেশি লাগার কথা নয়, অলরেডি 3 মাস চলে গেছে। এবং ডিসেম্বরের মধ্যে সরকার প্রায় 10-12টা রিফর্ম কমিশন গঠন করেছেন বিভিন্ন অর্গানকে রিফর্ম করার জন্য। অলরেডি সেই রিফর্ম কমিশনের রিপোর্ট আসতে শুরু করেছে। পলিটিক্যাল পার্টি হিসেবে, স্টেক হোল্ডার হিসেবে আমাদের কাছে ওনারা অনেক রিফর্মের প্রস্তাব চেয়েছেন। আমরা জামাত ইসলামী আমাদের
নির্বাহী পরিষদের বৈঠকে বিচার বিশ্লেষণ করে একের পর এক আমরা আমাদের রিফর্ম প্রপোজালগুলো কিন্তু গভর্নমেন্টের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দিচ্ছি। ফলে ডিসেম্বরের মধ্যে যখন এই সংস্কার প্রস্তাবগুলো এসে যাবে, আফটার ডিসেম্বর ইলেকশনের একটা রোড ম্যাপ সরকার ঘোষণা করা উচিত, আর দেরি করা উচিত নয়। তো ডিসেম্বরের পরে ঘোষণা করলে আমরা বুঝতে পারবো। তো জাতি তো মনে করে যে লং টাইম যাওয়া উচিত নয়, এখন আমি মনে করি যে না খুব কম সময়, না খুব লম্বা সময়, সব মিলিয়ে 25 সাল পার হওয়া উচিত নয়, এটা আমরা মনে করি। আমি একটু বলি, 25 সাল পার হওয়া উচিত না, ভালো হয় তার আগেও যদি তারা পারে। তবে আমি যে 5-7-8টা রিফর্মের কথা বলেছি, এইটুকু একটা সরকারের পক্ষে করতে এত সময় লাগার কথা না। সর্বোচ্চ জাতি সে পর্যন্ত ওয়েট করতে পারবে। তাহলে নির্বাচন আগে যদি স্থানীয় সরকার নির্বাচন দেয়, তাকে সমর্থন করবেন আপনি? সেটা তো যদির কথা তো পরে শোনা যাচ্ছে, যখন হবে তখন আমরা এ ব্যাপারে কমেন্ট করব, যেহেতু এখন আমাদের কাছে অফিসিয়ালি কোনো কথা নেই, আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে প্রস্তুত না। তো একটা কথা আপনারা বলেছিলেন, ইলেকশন হলে আমরা কিভাবে ইলেকশনে যাব। আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত। জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল, সবসময় আমরা নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। আমাদের তো নির্বাচনে যেতে দেওয়া হয়নি, এই জন্য সরকার তো জামাত ইসলামের জন্য ভয় পায়। আর বেশি ভয় পায় যদি ইলেকশনটা নিরপেক্ষ হয়ে যায়, ভোট কাটা না যায়, তাহলে জামাতের সুবিধা বেশি। আর যারা একটু পানি ঘোলা করতে পারবে তাদের মাছ ধরতে সুবিধা। আমরা ঘোলা পানিতে আবার মাছ ধরতে পারি না, দুর্বল লোক তো, আমরা পরিষ্কার পানি চাই, মাছটা দেখা যায় ধরে ফেলতে পারি, এই জন্য আমরা স্বচ্ছ পানি। হ্যাঁ, সেটা আমি বলছি, নির্বাচনে আমরা গণতন্ত্রের স্বার্থে, ভোটাধিকারের স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের আমির জামাতে এটা আগে বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ময়দানে যারা ছিল, জাতীয় স্বার্থে যদি কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠে, আমরা যে কোনো রাজনৈতিক দল ইসলামী দলের সাথে ঐক্যের জন্য প্রস্তুত আছি। ইসলামী দলগুলোর সাথে ঐক্যবদ্ধ, ইসলামী দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন। আমি বলেছি আবারও, ইসলামী সব দল, মত, স্কলার, ব্যক্তিত্ব, তাদের মধ্যে মত বিনিময় চলছে, এক্সচেঞ্জ অফ ভিউজ হচ্ছে, কালেকটিভলি, ইন্ডিভিজুয়ালি। আমাদের আমির জামাত বসছেন, নেতৃবৃন্দ আমরা কথা বলছি। অতীতের যে কোনো সময়ের চেয়ে সকল ইসলামী দলের মধ্যে একটা ঐক্যের অনুভূতি, একটা আকুতি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো সেটাও যে কোনো একটা সমঝোতা, জোট, সমান আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা আছে। প্লাস ইসলামী দল নয় কিন্তু রাজনৈতিক দল, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যা ছিল, যদি একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হয় যেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী রাজনীতির মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগকে বিদায় করব, তাহলে এমন কোনো আন্ডারস্ট্যান্ডিং হলে উই আর রেডি টু গো দেয়ার, আমরা সেখানে যেতে প্রস্তুত আছি। না, আমরা তা চাচ্ছি না। আমরা চাচ্ছি না বলতে, তারা তো একটা দল, আইন বলে দেবে, জনগণ বলে দেবে। তো আমরা তো এই কারণে বলি যে তার নির্বাচনে আসার নৈতিক, রাজনৈতিক কোনো অধিকার এই কারণে নেই যে যারা হাজার হাজার মানুষ এইভাবে খুন করতে পারে, দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে উপর থেকে গুলি করে হত্যা করতে পারে, শিশু হত্যা করতে পারে, 5 তারিখে যাওয়ার আগেও মৃতদেহকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করেছে সাভার আশুলিয়াতে। তো এত নিষ্ঠুর, এত বর্বরতম, আমি এদেরকে বলি স্যাডিস্ট, ইংরেজিতে একটা শব্দ আছে। শুধু ফ্যাসিস্ট নয়, স্যাডিস্ট অর্থ হলো যারা খুন, রক্ত এবং মানুষের নিষ্ঠুরতা দেখে এনজয় করে, আনন্দ পায়। শেখ হাসিনা হচ্ছে সেই স্যাডিস্ট। তো এরকম একটা স্যাডিস্টের, যাদের উপরে এই বর্বরতা সে চালালো, সেই দেশে নির্বাচন করার কোনো অধিকার তার নৈতিকভাবে নেই। বিএনপি একত্রে নির্বাচন এবং জাতীয় সরকারের কথা বলছে নির্বাচনে, আপনাকে ওইটার ব্যাখ্যা বিএনপি দেবে, আমরা ওটা বলিনি। তবে যারা যে কথা বলছে সে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তাদের। আমরা একটা জাতীয় ঐক্য চাই এবং জাতীয় ঐক্যর মাধ্যমেই শুধুমাত্র এই আওয়ামী ফ্যাসিস্টদের রাজনৈতিকভাবে বিদায় করা উচিত। আমরা আইন এবং নিয়মতান্ত্রিকতার প্রতি আমরা শ্রদ্ধা রাখি। ওনাদের কথা বলতে দেন, ওনাদের কথা বলতে দেন। আপনি কি সাংবাদিক? আচ্ছা, বলেন। সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ 3 নম্বর হয়েছে। আসলে সাংবাদিকদের জন্য যে বিপজ্জনক দেশ হিসেবে 3 নম্বর হয়েছে, সেই বিষয়ে আপনার কি মতামত আছে? না, এটা তো খুবই দুঃখজনক। আমাদের সাংবাদিকরা হচ্ছে, বলা হয়ে থাকে সভ্যতার ব্যারোমিটার। তাদের লেখনী, তাদের যে রাইট টু প্রেস, ফ্রিডম ইত্যাদি সে দেশে যদি না থাকে, তো এটা সে জাতির জন্য অমর্যাদা এবং দুর্ভাগ্যজনক। এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসে তো সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা সেই প্রথম হরণ করেছে। 75-এ আপনাদের মনে নেই, সকল সংবাদপত্র সে বন্ধ করেছিল। তার পছন্দের 4টা কাগজ রেখে সমস্ত সংবাদপত্র বন্ধ করেছে। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটা দল করেছে বাকশাল। আওয়ামী লীগও ছিল না,
নিজের শিশুকে নিজেই হত্যা করেছে, করে নতুন শিশু জন্ম দিয়েছে, বলে বাকশাল। ট্রেড ইউনিয়ন ছিল না, ফলে এদের মুখে তো গণতন্ত্র মানায় না, গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে যায় না। সেই কারণে আমি বলছি যে সেই ফ্যাসিবাদের 18 বছরে এরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে, কালা কানুন করেছে, পরে সংবাদপত্রের স্বাধীনতা, সত্য কথা বলার অধিকার এরা হরণ করেছে, গলা চেপে ধরেছে। সে কারণে দুনিয়ার গণমাধ্যমগুলোর দৃষ্টিতে এটা ধরা পড়েছে। এবং কত নির্লজ্জভাবে প্রধানমন্ত্রী যখন তার গণভবনে সাংবাদিক সম্মেলন করত আর সাজানো সাংবাদিকদেরকে বানানো প্রশ্ন করত, করে করে জনগণের বিরুদ্ধে প্রধানমন্ত্রী দিয়ে মুখ খুলিয়েছে, আর উনিও খুব এনজয় করে করে কথা বলেছেন। তো সেই কারণে আমি দুঃখ প্রকাশ করি, উদ্বেগ জানাই যে বাংলাদেশের সংবাদপত্র পেশা এবং সাংবাদিকতার স্বাধীনতার জন্য আন্তর্জাতিকভাবে আমাদের এই মিডিয়ার স্বাধীনতা সম্পর্কে বিশ্লেষণটা আমরা এটার জন্য লজ্জাজনক মনে করি। এটার জন্য আওয়ামী ফ্যাসিবাদের কালো যুগ হচ্ছে এর জন্য দায়ী। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ হলে সংবাদপত্রের মুক্ত এবং স্বাধীন মত প্রকাশের সুযোগ পাবে। শেষ কোশ্চেন,